প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছো। আজকের ক্লাসে আমরা এমপি3 বাংলাদেশ বিষয়াবলীর 7ম নাম্বার ক্লাস করব। 7ম নাম্বার ক্লাসে আমরা বাংলাদেশের কয়েকটি জেলা নিয়ে আলোচনা করব, যেখানে জেলা সম্পর্কে খুঁটিনাটি যাবতীয় তথ্য আমরা জানার চেষ্টা করব, যেগুলো চাকরি পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা পূর্বের ক্লাসগুলো দেখোনি, তারা পূর্বের ক্লাসগুলো দেখে আসতে পারো, তাহলে কিন্তু তোমাদের একটা কমপ্লিট প্রস্তুতি সম্পন্ন হবে। তোমরা আজ যারা নতুন জয়েন হয়েছো, তারা ভিডিওটিতে একটি লাইক দিও এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকো, যাতে তোমাদের পরবর্তী ক্লাসগুলো মিস না যায়। আমাদের ক্লাসগুলো প্লেলিস্ট আকারে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে নিজেরাই ভিডিও দেখার মাধ্যমে তোমরা তোমাদের বাংলাদেশ বিষয়াবলী সম্পর্কে একটা কমপ্লিট প্রস্তুতি সম্পন্ন করতে পারবে। তাহলে চলো আমরা শুরু করি। আজ আমরা সর্বপ্রথম বরিশাল জেলা সম্পর্কে জানবো। বাংলার শস্য ভান্ডার বরিশাল। তাহলে বরিশাল জেলাকে হচ্ছে বাংলার শস্য ভান্ডার বলা হয়। প্রাচীন নাম চন্দ্রদ্বীপ, বকলা, ইসমাইলপুর। প্রাচীন নাম হচ্ছে চন্দ্রদ্বীপ, বকলা, ইসমাইলপুর। উল্লেখযোগ্য নদী মেঘনা, আড়িয়ালখা, বিমাখালী, কীর্তনখোলা, তেতুলিয়া, কালাবদর। তাহলে উল্লেখযোগ্য নদ নদী বরিশাল জেলায় মেঘনা, আড়িয়ালখা, বিমাখালী, কীর্তনখোলা, তেতুলিয়া, কলাবদর। উল্লেখযোগ্য স্থান সংগ্রাম কেল্লা, শরীফুলের দুর্গ, জোর মসজিদ, শেরে বাংলা জাদুঘর, অক্সফোর্ড মিশন, কীর্তনখোলা গার্ডেন। এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না, এগুলো স্কিপ করে আমরা সামনের দিকে এগিয়ে যাই। দেখো, প্রাচ্যের ভেনিস বলা হয় বরিশাল জেলাকে। খুবই ইম্পর্টেন্ট তথ্য, প্রাচ্যের ভেনিস বলা হয় বরিশাল জেলাকে। তাহলে বরিশাল জেলাকে বলা হয় প্রাচ্যের ভেনিস। এরপর রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের জন্মস্থান। তাহলে রূপসী বাংলা কবি জীবনানন্দ দাশের জন্মস্থান বরিশাল জেলায়। এরপর দেখি আমরা পিরোজপুর জেলা। পিরোজপুর জেলার উল্লেখযোগ্য নদ নদী মধুমতি, বলাশ্বরী, কচাখালী, সন্ধ্যা। এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না, এগুলো স্কিপ করে আমরা সামনের দিকে এগিয়ে যাই। ঝালকাঠি জেলায় ও তেমন একটা ইম্পর্টেন্ট তথ্য নেই। আমরা বগুড়া জেলা সম্পর্কে একটু জেনে নিই। দেখো, বগুড়া জেলায় নদ নদী হচ্ছে বিষখালী, মানিক, চঘাই নামের নদী রয়েছে। এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না। ঐতিহাসিক স্থান বেতাগির বিবি চিনি মসজিদ, তালতলির বৌদ্ধ মন্দির, ঐতিহাসিক বৌদ্ধ একাডেমি, ত্রিপুরার গাজী কালুর মাজার। এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না। আমরা এরপর ভোলা জেলা সম্পর্কে একটু জেনে নিই। দেখো, ভোলা গাজী নামক জৈন ফকিরের নাম অনুসারে নামকরণ করা হয়। তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ। ভোলা গাজী নামক জৈন ফকিরের নাম অনুসারে নামকরণ করা হয় ভোলা জেলার। তেতুলিয়া, শাহবাজপুর, বোয়ালিয়া নামে নদী রয়েছে। তাহলে ভোলা জেলার নদী রয়েছে হচ্ছে তেতুলিয়া, শাহবাজপুর, বোয়ালিয়া নামে নদী রয়েছে। উল্লেখযোগ্য স্থান শাহবাজপুর গ্যাস উত্তোলন কেন্দ্র। এই তথ্যটা খুবই ইম্পর্টেন্ট। শাহবাজপুর গ্যাস উত্তোলন কেন্দ্র ও মনপুরা দ্বীপ। তাহলে ভোলা জেলা থেকে আমাদের দুইটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ভোলা গাজী নামক জৈন ফকিরের নাম অনুসারে নামকরণ করা হয় এবং শাহবাজপুর গ্যাস উত্তোলন কেন্দ্র ভোলা জেলায়। এরপর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জেলাটা, সেটা হচ্ছে সিলেট জেলা। সিলেট জেলার প্রাচীন নাম হচ্ছে জালালাবাদ বা শ্রীহট্ট। তাহলে সিলেট জেলার প্রাচীন নাম হচ্ছে জালালাবাদ এবং শ্রীহট্ট। হযরত শাহজালাল রায়ের পূর্ণভূমি। উল্লেখযোগ্য নদী সুরমা, কুশিয়ারা, সারিগা। ঐতিহাসিক শাহজালাল রা ও শাহপরানের মাজার জাফলং। এইটা ইম্পর্টেন্ট, জাফলং কিন্তু সিলেট জেলায়। জাফলং, তামাবিল, এটাও খুবই গুরুত্বপূর্ণ। জৈন্তাপুর চা বাগান, ছাতক, ফেঞ্জুগঞ্জ সার কারখানা, হরিপুর গ্যাস ক্ষেত্র, তেল উৎপাদন কেন্দ্র, কালী মন্দির, কালীঘাট। তাহলে এখান থেকে সিলেট জেলা থেকে ঐতিহাসিক স্থানের মধ্যে আমাদের জাফলং আছে। জাফলং, তামাবিল, জৈন্তাপুর চা বাগান, ছাতক, ফেঞ্জুগঞ্জ সার কারখানা, হরিপুর গ্যাস ক্ষেত্র। এই কয়টা তথ্য আমাদের জেনে রাখতে হবে। এরপর হচ্ছে 360 আউলিয়ার আবাসভূমি। সিলেটকে সাইবার সিটি বলা হয়। এই তথ্যটাও খুবই গুরুত্বপূর্ণ। 360 আউলিয়ার আবাসভূমি, এখানে দুইটা প্রশ্ন আছে। 360 আউলিয়ার আবাসভূমি, তাহলে সিলেটকে বলা হয়েছে 360 আউলিয়ার আবাসভূমি। এবং এই যে সিলেট জেলা, এর আরেকটা নাম হচ্ছে সাইবার সিটি। এগুলো কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে, বা এগুলো আমরা একটু নোট করে রাখতে পারি। পরবর্তীতে আমরা পটুয়াখালী জেলা থেকে যে সকল প্রশ্ন গুরুত্বপূর্ণ সেগুলো একটু জেনে নিই। পটুয়াখালী জেলার কে বলা হয়েছে সাগরকন্যা। তাহলে সাগরকন্যা বলা হয়েছে পটুয়াখালী জেলাকে। পটুয়াখালী জেলা। উল্লেখযোগ্য নদ নদী আছে তেতুলিয়া, আগুনমুখ, পায়রা। এগুলোর দরকার নাই। উল্লেখযোগ্য স্থান মসজিদ বাড়িয়া, শাহী মসজিদ, দয়ামণির, কালী, কমলা রানীর দিঘি, আগুনমুখ, শ্রীরামপুরের পুরাকীর্তি, কুয়াকাটা সমুদ্র সৈকত। এই তথ্যটা গুরুত্বপূর্ণ। কুয়াকাটা সমুদ্র সৈকত, এটা হচ্ছে পটুয়াখালী জেলায়।
রাখাইন উপজাতি বসবাস করে পটুয়াখালী জেলায়। এই তথ্যটা আমরা একটু জেনে রাখতে পারি। খেপুপুর আবহাওয়া কেন্দ্র অবস্থিত, এই তথ্যটা ইম্পর্টেন্ট। খেপুপাড়া আবহাওয়া কেন্দ্র, এই তথ্যটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো আমরা মনে রাখতে পারি। তাহলে পটুয়াখালী জেলা থেকে আমরা কি কি পেলাম? পটুয়াখালী জেলাকে বলা হচ্ছে সাগরকন্যা, সাগরকন্যা পটুয়াখালী। পটুয়াখালী জেলার উল্লেখযোগ্য স্থানের মধ্যে পেয়েছি হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকত, আর পটুয়াখালী জেলায় হচ্ছে রাখাইন উপজাতির বাস, আর পটুয়াখালী জেলায় খেপুপাড়া আবহাওয়া কেন্দ্র অবস্থিত। এরপর হচ্ছে মৌলভীবাজার জেলা। মৌলভীবাজার জেলায় যে সকল তথ্য আছে চাকরি পরীক্ষা আসার মতো সেগুলো আমরা একটু দেখে নিই। ধলাই ও মনু নদী প্রবাহিত, এগুলো তেমন ইম্পর্টেন্ট না। উল্লেখযোগ্য স্থান খোয়াজা মসজিদ, মাধবকুণ্ড জলপ্রপাত, এই তথ্যটা আমাদের মনে রাখতে হবে, মাধবকুণ্ড জলপ্রপাত, মাধব মন্দির, রঙ্গীর কুল বৃদ্ধাশ্রম, এগুলো তেমন ইম্পর্টেন্ট না। এরপর হচ্ছে চা জাদুঘর ও গবেষণা কেন্দ্র অবস্থিত। তাহলে আমাদের মৌলভীবাজার জেলায় চা জাদুঘর ও গবেষণা কেন্দ্র অবস্থিত। হবিগঞ্জ জেলা, হবিগঞ্জ জেলা থেকে যে প্রশ্নটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এশিয়ার বৃহত্তম গ্রাম বানিয়াচং হবিগঞ্জ জেলায় অবস্থিত। এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ। এশিয়ার বৃহত্তম গ্রাম বানিয়াচং হবিগঞ্জ জেলায় অবস্থিত। এরপর আমাদের আজকের সর্বশেষ জেলা হচ্ছে সুনামগঞ্জ জেলা। সুনামগঞ্জ জেলা থেকে যে সকল তথ্য চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আমরা একটু দেখে নিই। এখানে থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বিশ্বযুদ্ধ সমাধি। সুনামগঞ্জ জেলা হচ্ছে বিশ্বযুদ্ধের সমাধি আছে, ছাতক সিমেন্ট কারখানা আছে, ছাতক সিমেন্ট কারখানা, আর হচ্ছে ছাতক পেপার মিল। সুনামগঞ্জ জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে মরমী কবি হাছন রাজার জন্মস্থান। হাছন রাজার জন্মস্থান হচ্ছে সুনামগঞ্জ জেলায়। এই ছিল আমাদের বাংলাদেশের 64টি জেলা থেকে যে সকল তথ্য চাকরি এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসার মতো সেই প্রশ্নগুলো আমরা সমাধান করলাম। পূর্বে কিন্তু আমরা কয়েকটা ক্লাসের মাধ্যমে সমাধান করছি। আজকে হচ্ছে আমাদের জেলা ভিত্তিক যে ক্লাস ছিল এটা হচ্ছে সর্বশেষ ক্লাস। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লাগছে। যদি ভালো লাগে একটা লাইক দিও এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকো যাতে পরবর্তী ক্লাসগুলো তোমাদের মিস না যায়। পরবর্তী ক্লাসে আমরা সীমানা এবং ছিটমহল সম্পর্কে বিস্তারিত তথ্য জানবো, যেগুলো চাকরি এবং অন্যান্য প্রতিযোগিতামূলক এবং বিশ্ববিদ্যালয় প্রস্তুতির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং চ্যানেলের সাথে থাকো আর ভিডিওগুলো দেখতে থাকো এবং নিজেরা প্রস্তুতি নিতে থাকো। তাহলে আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।